গত বছর আগস্টে যখন ঢাকা ছেড়েছিলেন তিনি, তখন অনেকেই ভেবেছিলেন এটাই শেষ অধ্যায়, ক্ষমতার শীর্ষ থেকে পতন, দেশ ছাড়া আর দিল্লিতে নীরব আশ্রয়। কিন্তু রাজনীতির ময়দানে শেষ বলে কিছুই নেই, আর শেখ হাসিনা সেটা প্রমাণ করতে চলেছেন এমন ভাবে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটা ভূমিকম্পের মতো ঝাঁকুনি দিতে পারে। গল্পটা শুরু হয়েছিল নিভৃতে জুলাই মাসের 10 তারিখ। বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ সংস্থা রয়টার্স হঠাৎ একটা খবর প্রকাশ করলো যা সবাইকে চমকে দিল। শেখ হাসিনা টেলিফোনে জানিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। শুধু ফিরবেন না, আদালতে গিয়ে নিজের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগের জবাব দেবেন। প্রথমে কেউ সিরিয়াসলি নেয়নি। বিরোধীরা বললেন এটা রাজনৈতিক ভাওতা, নিজের দলের হতাশ নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে একটা কৌশল, আর কিছুই না। অনেকে প্রশ্ন তুললেন, যে মানুষের পাসপোর্ট বাতিল, ট্রাভেল ডকুমেন্ট নেই, তিনি কিভাবে ফিরবেন? আকাশপথে, সাগর পথে, নাকি হেঁটে? কিন্তু এরপর যা ঘটলো সেটাই আসল মোড়। 5ই আগস্ট তারিখটা খেয়াল করুন। বাংলাদেশের ইতিহাসে এই তারিখ নিজেই একটা প্রতীক। ঠিক এই দিনেই দিল্লি থেকে শেখ হাসিনা প্রথমবারের মতো একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হলেন। সরাসরি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেন, ইংরেজিতে কথা বললেন, আর সেই মুহূর্ত থেকেই পুরো চিত্রটাই বদলে গেল। বাংলাদেশ সরকার চাইলেও এই সংবাদ সম্মেলনের কিছুই দেশের মানুষ দেখতে না পাক। গণমাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা হলো, কিন্তু ডিজিটাল যুগে তথ্য আটকে রাখা কি সম্ভব? মুহূর্তের মধ্যে সেই অডিও, সেই বক্তব্য ভাইরাল হয়ে গেল। আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবখানে একটাই আলোচনা, শেখ হাসিনা কি সত্যিই ফিরছেন? এখানে একটু থামুন, একটা বিষয় লক্ষ্য করুন। এই পুরো ঘটনায় সবচেয়ে আকর্ষণীয় দিকটা কিন্তু শেখ হাসিনার ঘোষণা নয়, সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো এই ঘোষণার পর পর্দার আড়ালে যে কূটনৈতিক নাটক শুরু হয়েছে সেটা। আর সেই নাটকের মূল চরিত্রে আছে ভারত, বাংলাদেশ, ইউরোপের কয়েকটি দেশ এবং আন্তর্জাতিক কিছু সংস্থা। দিল্লির একাধিক সূত্র থেকে জানা গেছে এমন কিছু তথ্য যা শুনলে আপনি বুঝবেন এই খেলাটা কতটা গভীর। রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার আগেই শেখ হাসিনা ভারত সরকারের সর্বোচ্চ মহলকে জানিয়ে দিয়েছিলেন তিনি কি বলতে যাচ্ছেন। মানে এটা কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত পদক্ষেপ। রয়টার্সের প্রতিনিধিকে তিনি প্রথমে 25টি প্রশ্নের লিখিত জবাব ইমেইলে পাঠিয়েছিলেন। তারপর কিছু প্রশ্নের স্পষ্টীকরণের জন্য ফোনে কথা বলেছিলেন। প্রতিটি শব্দ মাপা, প্রতিটি বাক্য হিসেব করা। এটা কোনো আবেগের বশে দেওয়া বক্তব্য নয়, এটা ছিল একটা কৌশলগত বার্তা। কিন্তু আসল চমকটা এখন আসছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে এই বিষয়ে। তাদের সবশেষ রিপোর্টে বলা হয়েছে এমন কিছু যা পুরো সমীকরণটাকে নতুন মাত্রা দিয়েছে। ভারত কখনোই শেখ হাসিনাকে জোর করে বাংলাদেশে পাঠাবে না, এটা ভারতের জন্য কোনো বিকল্পই নয়। কিন্তু একই সাথে শেখ হাসিনা যদি নিজের ইচ্ছায় ফেরেন, তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করাটা ভারতের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ইতিমধ্যে ইউরোপের কয়েকটি দেশের সাথে নেপথ্যে যোগাযোগ শুরু করেছে। থামুন একটু, এই তথ্যটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত কেন ইউরোপের সাথে কথা বলছে শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে? এর মানে কি যে ভারত একা এই দায়িত্ব নিতে চাইছে না, নাকি আন্তর্জাতিক চাপ তৈরি করে বাংলাদেশ সরকারের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা আদায় করতে চাইছে? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, এটা শুধু দুই দেশের ব্যাপার থাকছে না, এটা একটা আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুতে পরিণত হচ্ছে। জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া 6ই আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনামটাই বলে দিচ্ছে পরিস্থিতির গভীরতা। হাসিনা ফিরে আসার অঙ্গীকার, বাংলাদেশ ভারত সম্পর্ক ও রাজনৈতিক পুনর্গঠনের পরীক্ষা। এই প্রতিবেদনে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান যা বলেছেন সেটা খুব মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করেন এবং আদালতে দাঁড়িয়ে নিজের নাম কলঙ্কমুক্ত করতে চান। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই একই মাইকেল কুগেলম্যান মাত্র 1 মাস আগে জুনের শেষে বলেছিলেন শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সেটা তিনি কল্পনাও করতে পারেন না। মাত্র 1 মাসের ব্যবধানে একজন আন্তর্জাতিক বিশ্লেষকের অবস্থান এভাবে বদলে যাওয়াটা কিন্তু সাধারণ ঘটনা নয়। এর মানে পর্দার আড়ালে এমন কিছু নড়াচড়া হচ্ছে যা বাইরে থেকে পুরোপুরি দেখা যাচ্ছে না। কুগেলম্যান আরো বলেছেন একটা ভয়ঙ্কর কথা, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রায় নিশ্চিতভাবে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হবে। কিন্তু শুধু তাই নয়, তার প্রত্যাবর্তন একই সাথে সমর্থক এবং বিরোধী দুই পক্ষকেই সক্রিয় করে তুলবে। রাস্তায় নামবে মানুষ, সহিংসতার ঝুঁকি বাড়বে, সরকারের উপর চাপ তৈরি হবে বিচার প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তা নিয়ে। অর্থাৎ শুধু দেশে ফিরে আসাটাই একটা রাজনৈতিক বিস্ফোরণ ঘটানোর জন্য যথেষ্ট। কিন্তু এই গল্পে আরেকটা স্তর আছে যেটা অনেকেই এখনো ধরতে পারেননি। ঢাকার কূটনৈতিক মহলের সূত্রগুলো বলছে শুধু শেখ হাসিনার নিরাপত্তা নয়, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও পশ্চিমা কমপক্ষে 5টি দেশের প্রতিনিধি সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা চালিয়েছে। মানে বিষয়টা শুধু একজন ব্যক্তির ফেরা নিয়ে নয়, এটা একটা পুরো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে।
বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে নিয়ে, আর সবচেয়ে বড় কথা দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য নিয়ে। এর মধ্যে ঘটে গেল আরেকটা ঘটনা, যেটা পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। শেখ হাসিনার প্রেস মিটে ভার্চুয়ালি অংশ নেওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান এবং আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। একজন ক্রিকেটার যিনি বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বারবার, তার বাড়িতে আগুন দেওয়া হচ্ছে শুধুমাত্র একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কারণে। এই ছবিটা আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচারিত হচ্ছে। সাকিব নিজেও রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে আইনি লড়াই করতে চান, আর যদি সেই নিশ্চয়তা না পান তাহলে শেখ হাসিনার সাথেই ফিরবেন। একজন স্টার ক্রিকেটারের মুখ থেকে এই কথা বের হওয়াটা কিন্তু শুধু ক্রীড়া খবর নয়, এটা একটা রাজনৈতিক বার্তা। আন্তর্জাতিক মহলে এই বার্তাটা গেছে যে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে সেলিব্রিটি ক্রীড়াবিদ কেউই নিরাপদ নন। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, শেখ হাসিনা ফিরলে কি সত্যিই গ্রেপ্তার হবেন, নাকি এখানেও একটা টুইস্ট আছে? আর হ্যাঁ, টুইস্ট আছে, আর সেই টুইস্টটা তৈরি করেছে খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারই। মনে করুন, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আবুল কালাম আজাদ 13 বছর পলাতক ছিলেন, ফাঁসির রায় ছিল তার মাথায়, অথচ তিনি বাংলাদেশে ফেরার আগে অন্তর্বর্তী সরকার তার দণ্ড স্থগিত করে দিয়েছিল। ফাঁসির দণ্ড মাথায় নিয়েও যে দেশে ফেরা যায়, একদিনের জন্য গ্রেপ্তার না হয়ে পার পাওয়া যায়, সেই নজির কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে কেন হবে না, এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে উঠছে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, নির্বাচনের পরেও বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফেরেনি। বিদেশি বিনিয়োগকারী আর দাতা সংস্থাগুলো তাদের প্রকল্প আর বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। একটা দেশ যেখানে প্রতিনিয়ত রাজনৈতিক সহিংসতা চলছে, সেখানে বিলিয়ন ডলারের প্রকল্প ঝুঁকিতে পড়ে, আর এই ঝুঁকি কমাতেই আন্তর্জাতিক পক্ষগুলো চাইছে একটা রাজনৈতিক সমাধান। সেই সমাধানের পথে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক অন্তর্ভুক্তির বিষয়টি কেন্দ্রীয় ভূমিকা রাখছে। একটা সূত্র আরো চমকপ্রদ তথ্য দিচ্ছে, আন্তর্জাতিক একটি সংস্থার পক্ষ থেকে রিকনসিলিয়েশন বা পুনর্মিলনের প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হতে পারে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যাবেন, সেখানে এই বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে। আর ঠিক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আসছে, সেটা হলো 10ই আগস্ট বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এই বৈঠকটা কিন্তু শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এই বৈঠকের পর অনেক জটের সমাধান হতে পারে। ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাবেন কিনা সেই প্রশ্নের উত্তর মিলতে পারে, আর সেটা মিললে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থেকে শুরু করে শেখ হাসিনার দেশে ফেরা একের পর এক জট খুলতে শুরু করবে। পুরো বিষয়টা যদি একটু দূর থেকে দেখেন, তাহলে বুঝবেন এটা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার গল্প নয়, এটা হলো একটা বহুমাত্রিক কূটনৈতিক দাবা খেলা, যেখানে প্রতিটি চাল হিসেব করে দেওয়া হচ্ছে। ভারত চাইছে তার কৌশলগত স্বার্থ রক্ষা করতে, বাংলাদেশের বর্তমান সরকার চাইছে নিজের অবস্থান শক্ত রাখতে, পশ্চিমা দেশগুলো চাইছে আঞ্চলিক স্থিতিশীলতা, আর শেখ হাসিনা নিজে চাইছেন ইতিহাসের নিজের নামটা কলঙ্কমুক্ত করতে। এতগুলো স্বার্থের টানাপোড়েনের শেষ পর্যন্ত কি হবে, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে একটা কথা নিশ্চিত, ডিসেম্বর আসতে এখনো সময় আছে, আর রাজনীতিতে একদিনেও সবকিছু বদলে যেতে পারে। তাই আজ যা সত্য বলে মনে হচ্ছে, কাল সেটা সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে পারে। আপনি কি মনে করেন, শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরবেন, নাকি এটা একটা বড় কূটনৈতিক খেলার অংশ? ফিরলে কি গ্রেপ্তার হবেন, নাকি আবুল কালাম আজাদের মতো তার ক্ষেত্রেও ভিন্ন কিছু ঘটবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এই ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী কয়েক মাস বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটতে যাচ্ছে যা হয়তো ইতিহাসের বইয়ে লেখা থাকবে। দেখা হবে পরবর্তী পর্বে।